হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে অর্থাৎ সনেট নাম্বার 18 রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, সেটার যে রেটোরিক্যাল অ্যানালিসিস সেটা নিয়ে হাজির হয়েছি, বা বলতে পারো এখানে যে সমস্ত ফিগার্স অফ স্পিচগুলো রয়েছে এই কবিতাতে সেইগুলো নিয়ে আলোচনা করব। সমস্তটাই আমি মোটামুটিভাবে লিখে দিয়েছি, কী কারণে লেখা হয়েছে সেটাও আমি এখানটায় পয়েন্ট আউট করে দিয়েছি। তোমরা এটা কাইন্ডলি নোট ডাউন করে নিও। আর সত্যিকারের বলতে তোমরা অনেকে বলছো কমেন্ট সেকশানে গিয়ে যে পিডিএফটা আপলোড করার জন্য। এবার ইউটিউবে কীভাবে পিডিএফ দিতে হয় সত্যিকারে আমার জানা নেই, নইলে আমি অবভিয়াসলি দিয়ে দিতাম। তো তোমরা লিখে নিও, তাহলে লেখার চর্চাটাও হয়ে যাবে। যাই হোক, তো চলো তাহলে শুরু করা যায়। খুব ছোট্ট ভিডিও হবে, মানে সামান্য কয়েকটা মাত্র 14 লাইনের কবিতা, বুঝতেই পারছো কটার এর মধ্যে থাকবে। আর সর্বপ্রথম বলে দিই, গোটা কবিতাটাই কিন্তু একটা ইমপ্লাইড মেটাফর, মানে একটা এলাবোরেট মেটাফর বলতে পারি। গোটাটাই কিন্তু একটা কম্প্যারিজনের উপরে, তাই না? দেখো কবিতার মধ্যেই কিন্তু প্রথম লাইনে লিখে দিয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এই যে তো কম্প্যারিজনের একটা কিন্তু ব্যাপার থাকবেই। তো তাহলে চলো দেখে নিই। প্রথম লাইনে রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, একটা কোয়েশ্চেন দিয়ে শুরু হচ্ছে। এটা কিন্তু তিনি কোনো রকম উত্তর চাইছেন না, তার মানে যে এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর চাওয়া হয় না, জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি হিসেবে, বা বলতে পারি হচ্ছে গিয়ে কিসের জন্য এটা ইউজ করছেন, রেটোরিক্যাল একটা কোয়েশ্চেন। তিনি এটা একটা সুন্দরভাবে শুরু করবার জন্য তৈরি করছেন, ঠিক আছে? এটা ইন্ট্রোডিউস করবার জন্য যে তিনি কী নিয়ে আলোচনা করছেন, একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে বলতে পারি, তাই জন্য এটা একটা রেটোরিক্যাল কোয়েশ্চেন, ঠিক আছে? তারপরে কোয়েশ্চেনে রয়েছে, মানে লাইনে রয়েছে, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তার মানে উইন্ড, বাতাস, সে কী করছে, শেক করছে, কাঁপিয়ে দিয়ে যাচ্ছে কাকে না, ডার্লিং বার্ডস অফ মে, মানে মে মাসের যে ডার্লিং বার্ডসগুলো। এখানটায় দেখো দুখানা রয়েছে, আমি এখানে শুধুমাত্র পার্সনিফিকেশনটাই লিখেছি, কারণ মেইন যেহেতু শেকিংয়ের ব্যাপারটা রয়েছে, মানে যে রাফ উইন্ডস যে সে গোলাপ ফুলের যে ইয়েগুলোকে বা সেই সময়কার যে ফুলগুলোকে মে মাসের বা বার্ডসগুলোকে সেইগুলোকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে, নাড়িয়ে দিয়ে যাচ্ছে, সেই জন্য সেটা একটা পার্সনিফিকেশন, কারণ তার মধ্যে একটা হিউম্যান যে অ্যাট্রিবিউটস সেটা ইম্পোজ করা হচ্ছে। তাছাড়া এর মধ্যে মেটাফার রয়েছে, কোথায় না, দ্য বার্ডস অফ মে। এখানে বার্ডস অফ মে বলতে কিন্তু আমরা বুঝতেই পারছি সেই সময়কার যে ইয়েগুলো, মানে ফুলগুলো, সেইগুলোর কথা বলা হচ্ছে, ডার্লিং বার্ডস অফ মে, ঠিক আছে? এছাড়া এই ডার্লিং বার্ডস অফ মে এর মধ্যেও কিন্তু পার্সনিফিকেশন রয়েছে, কারণ ডার্লিং আমরা সাধারণত আমাদের যারা প্রিয়, মানে ডিয়ার ওয়ান্স যারা, তাদের উদ্দেশ্যেই করে থাকি এই যে উদ্ধৃতিটা। তো যাই হোক, সরি, তো সেই জন্য হচ্ছে গিয়ে এটা পার্সনিফিকেশন মেইনলি। তারপরে অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। এটা তো খুব সহজ, এটা খুব কমন, আমরা যখন রেটোরিক্স পড়েছি সেখানেই পড়া হয়েছে। এখানে লিগাল মেটাফর ইউজ করা হয়েছে, এখানে শুধুমাত্র মেটাফরটা লিখেছি ব্র্যাকেটে, বুঝতেই পারছো, কারণ লিজের ব্যাপার, তার মানে লিগাল একটা টার্ম ইউজ করা হচ্ছে, সেই জন্য সামার্স লিজ। এবার মেটাফর কেন, এইখানটায় দেখো লিখেই দিয়েছি যে সামার ইজ কম্পেয়ার টু সামথিং টেম্পারারি লাইক লিজ, মানে যখন কোনো কিছু লিজ, এটা এত বছরের জন্য লিজ দেওয়া হলো গভর্নমেন্ট থেকে, অমুক জায়গা 99 বছরের জন্য লিজ দেওয়া হলো, তার মানে কি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য। তো সেটা একটা শর্টার টাইম পিরিয়ড, কিন্তু আমাদের যে লেখকের যে বন্ধু, মানে যাকে উদ্দেশ্য করে তিনি লিখছেন, সে আলাপ সাদামটান হতে পারে বা যাই হোক হতে পারেন, তো তার উদ্দেশ্যে তিনি যে লিখছেন সেইটা কি না, সেটা ইটার্নাল। তো সেই ব্যাপারটা কিন্তু এখানটাই বলা হচ্ছে যে সামার্স লিজ, সামারের যে লিজটা সেটা। আর সামার বলতে এখানটাই হচ্ছে গিয়ে তার বিউটিটা, সেটা হচ্ছে গিয়ে হ্যাথ অল টু শর্ট আ ডেট, মানে যে কোনো রকম আমাদের যে বিউটি এবং আমাদের লাইফ যেটা, সেটা খুব শর্ট পিরিয়ডের জন্য থাকে, শর্ট টাইমের জন্য থাকে। তো সেইখানে আমরা বলতেই পারি এখানটায় যে এটা মেটাফারের একটা উদাহরণ, ঠিক আছে? এই যে দেখো লিখে দিয়েছি, ব্রেভিটি অফ বিউটি অ্যান্ড ইউথ। ব্রেভিটি এটা কিসের বলো তো, মানে এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হতে পারে? তারপরে নাম্বার 4 রয়েছে যেটা, সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। এখানটায় আই অফ হেভেন এটাও একটা হচ্ছে গিয়ে মেটাফর, কারণ আই অফ হেভেন মানে এটা সানকে বোঝানো হচ্ছে, ইমপ্লাই করা হচ্ছে। তারপরে পার্সনিফিকেশন, এটা কারণ শাইন করছে। এবার দেখো এটা না আমার মনে হয়েছে যে পার্সনিফিকেশন আমি দিয়েছি ঠিকই, কারণ সান তো শাইন করবেই। এবার মানুষরা শুধুমাত্র শাইন করবে বা মানুষের যে এটা কোয়ালিটি তাও বলা যায় না, আবার খানিকটা ক্ষেত্রে বলাও যায় মানুষের মতন সে শাইন করছে, জীবনে যেমন মানুষ কোনো শাইন করে সেই অর্থে কিন্তু আমরা পার্সনিফিকেশন ইউজ করতে পারি, সেই জন্য আমি দিয়ে রেখেছি জাস্ট। তারপরে নাম্বার 5 রয়েছে, অ্যান্ড অফটেন ইটস গোল্ড কমপ্লেকশন ডিমড। তার মানে কি, ইটস গোল্ড কমপ্লেকশন, কার কমপ্লেকশনের কথা বলেছে, সানের কমপ্লেকশনের কথা বলেছে, সেটা ডিম করে যায়। তার মানে কি, মানুষের গায়ের রং হয়, সূর্যের আবার গায়ের রং কি, তো সেই অর্থে। আর বলা হচ্ছে হিজ গোল্ড কমপ্লেকশন, সেই অর্থে পার্সনিফিকেশন এটা, আর সেটা ডিম করে যাচ্ছে। সমস্তটাই কিন্তু পার্সনিফিকেশনের উদাহরণ, মেইনলি কিন্তু পার্সনিফিকেশন আর মেটাফরই রয়েছে।
তারপরে নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডার্স ইন হিজ শেড। তার মানে কি ডেথ ব্র্যাগ করছে, তার মানে ব্র্যাগ সাধারণত হিউম্যান করে থাকে, হিউম্যান কোয়ালিটিস যেটা, যে গর্ব করা, অহংকার করা। ডেথ কখনোই সেটা করতে পারে না, সেই জন্য আমরা বলতে পারি এটা একটা পার্সনিফিকেশনের উদাহরণ। ঠিক আছে, তারপরে নাম্বার 7, হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোয়েস্ট। এখানে টি কথাটার অ্যালিটারেশন হতে পারে, সেটা আমি করিনি যেহেতু অতটাও মনে হচ্ছে না। যেমন ইটার্নালে টি রয়েছে, টাইমে টি রয়েছে, দাওয়ে টি রয়েছে, গ্রোয়েস্টে টি রয়েছে, সেই জন্য কিন্তু অ্যালিটারেশন আসতেই পারে, কিন্তু মেন হচ্ছে গিয়ে মেটাফার এখানটাই। কারণ এটা ইটার্নাল লাইন্স মানে কিন্তু আমরা জানি গোটা কবিতাটার কথাই বলা হচ্ছে, যে ভার্সের মধ্যে যে ভার্সটা তিনি লিখে গেছেন, যার মাধ্যমে তিনি তার বন্ধুকে ইটার্নাল লাইফ দিতে চান, সেই জন্যই কিন্তু আমরা বলতে পারি এটা একটা মেটাফারের উদাহরণ। এরপরে রয়েছে সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। তো এটা একটা পার্সনিফিকেশন, যতদিন এটা বাঁচবে সেটা ততদিন প্রাণ দেবে। এবার প্রাণ কে দিতে পারে? ভগবান দিতে পারে, মা দিতে পারে, যাই হোক, মানে মা যখন সন্তানকে জন্ম দেয় নিজের শরীরে তো প্রাণটাকেই মানুষ করে। তো ঠিক তেমনভাবে যেন একটা হিউম্যানলি কোয়ালিটি অ্যাট্রিবিউট করা হলো এই কবিতাটার উপরে, সেই জন্য এটা কিন্তু একটা আমরা বলতে পারি যে পার্সনিফিকেশনের উদাহরণ। এছাড়া এই যে হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোয়েস্ট সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এটা কিন্তু খানিকটা হাইপারবোলের উদাহরণ হতে পারে, মানে একটু বাড়িয়ে ছাড়িয়ে বলা। কবিতার কোনো ঠিক নেই, মানে শেক্সপিয়ারের কবিতা কালজয়ী হয়েছে তাই, যদি কেউ না পড়তো, যদি কোনোভাবে মানুষের কাছে নাই আসতো, তাহলে তো কোনো কিছু হতো না, তাহলে সব কিছু শেষ হয়ে যেত। ফলে সেটা একটু হাইপারবোলিক বলতে পারি, যে কবিতাটা তাকে বাঁচিয়ে দেবে সব দিন, এটা কিন্তু একটু বাড়িয়ে চাড়িয়ে বলছেন উনি। ঠিক আছে, তো এই সমস্ত এখানটায় যে ইয়েগুলো রয়েছে, রেটোরিক্সগুলো রয়েছে, সেইগুলো পড়তে পারো। এছাড়া যদি আরও কোনো কিছু থেকে থাকে তবে অবভিয়াসলি কিন্তু তোমরা আমাকে জানাতে ভুলো না। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।